ক্লাস 11 সেমিস্টার 1 চ্যাপ্টার 1 এই যে অধ্যায়টি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই অধ্যায় থেকে আজকে আমরা ষষ্ঠ পাঠ বা 6th পার্টের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এই যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা হচ্ছে, এই প্রশ্নগুলো শুধুমাত্র 11 ক্লাসের জন্য নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএসসি বা মাদ্রাসার পরীক্ষা হয়, সেইখানেও কিন্তু এই কোশ্চেনগুলো পড়ে, বা এসএসসির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু এই অধ্যায়টি রয়েছে। সেই জন্য বিস্তারিত একটু দেওয়া বা এই কোশ্চেনের সঙ্গে কিছু অন্যান্য কোশ্চেন যোগ করে দেওয়া, যাতে বিষয়টা আরো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন। রাজনৈতিক পদ্ধতির মূল লক্ষ্য কি? রাজনৈতিক পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক আচরণ বিশ্লেষণ করা, মানে ব্যক্তির যে আচার ব্যবহার সেগুলোকে বিশ্লেষণ করা রাজনৈতিক পদ্ধতির মূল লক্ষ্য। রাষ্ট্রবিজ্ঞান আচরণবাদের প্রধান সমালোচনাটা কি? কি আছে? বৈষয়িক সমস্যা সমাধানে অক্ষমতা। আচরণবাদীরা যে কোনো আলোচনাকে মূল্যমান নিরপেক্ষভাবে আলোচনা করতে চায়। মূল্যমান নিরপেক্ষ বলতে তারা উচিত অনুচিত, ভালো মন্দ, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এই বিষয়গুলোকে বাদ দিয়ে কোনো সমস্যার সমাধান করতে চায়। কিন্তু বিশ্বে যে বৈষয়িক সমস্যা যেগুলো রয়েছে, যেমন খরা, বন্যা, রোগ, মহামারী ইত্যাদি বিষয়গুলোকে সঠিকভাবে ব্যাখ্যা প্রদান করতে পারেনি এই আচরণবাদ। এই জন্য এখানে সমালোচনাটা কি বলা আছে? বৈষয়িক সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধানে অক্ষমতা রয়েছে আচরণবাদের। কিভাবে উত্তর আচরণবাদকে আচরণবাদ থেকে পৃথক করা যায়, এই কোশ্চেনটা আমরা আগে আলোচনা করেছি। সেটা কি কি? প্রাসঙ্গিকতা ও কর্মক্ষমতা, এই দুটি দিক থেকে আচরণবাদ থেকে উত্তর আচরণবাদকে পৃথক করা সম্ভব। আমরা আগের কোশ্চেনে জেনেছিলাম যে ডেভিড স্টোন যে আচরণবাদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, কিন্তু সেই ডেভিড স্টোন আবার উত্তর আচরণবাদের 2টি বৈশিষ্ট্যের কথা বলেন। একটা হচ্ছে প্রাসঙ্গিকতা, আর হচ্ছে ক্রিয়া। এই প্রাসঙ্গিকতা এবং ক্রিয়ার মধ্য দিয়ে উত্তর আচরণবাদ থেকে আচরণবাদকে পৃথক করা হয়েছে। আচরণবাদের বৌদ্ধিক পিতা কাকে বলা হয়? আচরণবাদের বৌদ্ধিক পিতা হলেন চার্লস মেরিয়াম। কেন চার্লস মেরিয়ামকে আচরণবাদের বৌদ্ধিক পিতা বলা হয়? কারণ তিনি রাষ্ট্রবিজ্ঞানকে আন্তঃশাস্ত্রীয় ও বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। এই কারণে চার্লস মেরিয়ামকে আচরণবাদের বৌদ্ধিক পিতা বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ ও বাস্তব আলোচনা সম্ভব বলে কারা মনে করেন? আচরণবাদীরা। তাহলে আচরণবাদ মূল্যমানকে বাদ দিয়ে সমস্ত কিছু আলোচনা করতে চায়। আচরণবাদের আগে যেসব আমরা মতবাদগুলো জেনেছি বা আচরণবাদের পরে যে উত্তর আচরণবাদ, এগুলো কিন্তু সবাই মূল্যমান যুক্ত বা মূল্যবোধ যুক্ত আলোচনা করেছিল বা করেছে। সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? চার্লস মেরিয়াম। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও সরকার। এ কথা কে বলেছেন? মানে রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র রাষ্ট্র এবং সরকার দ্বারাই আলোচনা করা সম্ভব, এর বাইরে আর কোনো বিষয় থাকতে পারে না রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করার জন্য। এই কথা বলেছেন তোমার গিলখ্রিস্ট। এই গিলখ্রিস্টের মতো আরো কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছেন যারা রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় শুধুমাত্র রাষ্ট্র এবং সরকার বলেছেন। তারা কে কে? গেটেল ও লেস্কি। এরা দুজন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় রাষ্ট্র ও সরকার বলেছেন। তাহলে গেটেল, লেস্কি এবং গিলখ্রিস্ট এই তিনজন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় মানে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র এবং সরকারকে নিয়ে আলোচনা করে বলেছেন। তারপর এটা দেখো, পরে কোশ্চেনটা, রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে, এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন স্টিফেন লিকক। তাহলে আগের কোশ্চেনটাতে ছিল রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র এবং সরকারকে নিয়ে আলোচনা করে, কিন্তু এখানে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র বা কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে। তাহলে এখানে কে কে আছে? স্টিফেন লিকক। এর সঙ্গে আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন যার নাম হচ্ছে
সিলি, তিনিও বলেছেন রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে। তাহলে আমরা এখানে দুটো কোশ্চেন দেখলাম যে কোনো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় রাষ্ট্র ও সরকার বলেছেন, আবার কোনো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় শুধুমাত্র সরকার বলেছেন। কিন্তু এমন কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন যারা শুধু বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় শুধুমাত্র রাষ্ট্র। তারা কে? গার্নার এবং বুর্নসলি, এই দুজন রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন কে? লর্ড ব্রাইস। আমরা আগের একটা কোশ্চেনে জেনেছিলাম লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছিলেন, কিন্তু আবার এখানে তিনি রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন। লর্ড ব্রাইস বলেছেন আচরণবাদী যারা, তারা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সঠিকভাবে করতে পারেন। প্রতিনিয়ত তাদের মত বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়েছে, যেমনটি আবহাওয়া সকালে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, পরিবর্তনশীল। সেইভাবে রাষ্ট্রবিজ্ঞানকেও আচরণবাদীরা আবহাওয়ার মতো পরিবর্তন করেছে। সেই জন্য লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন। আবহাওয়া মানে ওয়েদার, যে সায়েন্স, তার সঙ্গে তুলনা করেছেন। মানে আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে ঘন ঘন পরিবর্তন করত। সেই পরিবর্তন করার জন্য লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন। রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন কে? লেনিন। লেনিনের এমন বলার কারণটি হচ্ছে অর্থনৈতিক শক্তি সম্পর্কগুলি রাজনৈতিক প্রক্রিয়ার উপর প্রভাব ফেলে। মানে তিনি বলতে চাইছেন অর্থনীতিকে কেন্দ্র করে রাজনীতির উত্থান পতন ঘটে। এই জন্য তিনি এই রকম উক্তিটি করেছেন। যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ, উক্তিটি কার? ওয়াসবি নামক রাষ্ট্রবিজ্ঞানী। রাজনীতি হল সমাজের প্রতিরূপ, এ কথা কে মনে করেন? মিলার। রাষ্ট্রবিজ্ঞান একটি বিষয় হিসাবে প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রমে স্থান পেয়েছিল? কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি পত্রিকাটি প্রকাশ করে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের সর্বপ্রথম প্রকাশিত পত্রিকাটির নাম কি? পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি। কত সাল? 1902 সালে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। কি আছে? রাষ্ট্রবিজ্ঞান কেবল তা নিয়েই আলোচনা করে না, কি হওয়া উচিত তাও স্থির করে দেয়। এটি কার উক্তি? এই উক্তিটি হচ্ছে রবসন নামক রাষ্ট্রবিজ্ঞানী। রবসন এই যে উক্তিটি করেছেন, এই ধরনের উক্তিটি যখন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কি না, এই ধরনের যখন একটা সন্ধিক্ষণ আসে, সেই সময় তিনি এই উক্তিটি করেছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে একটি মূল্যবোধ যুক্ত আলোচনায় উপস্থিত করতে চেয়েছিলেন। এই কি হওয়া উচিত নয়, এইসব বিষয়গুলো যখন মূল্যবোধ যুক্ত আলোচনা হয় তার সঙ্গে এটি চলেই আসে। রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান, কে বলেছেন? রাফায়েল। রাফায়েল রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সেটাই এখানে আলোচনা করেছেন, রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছেন। রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে। সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনের আলোচনাই রাষ্ট্রবিজ্ঞান, উক্তিটি কার? লেস্কি। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কে বলেছেন? বুর্নসলি। মানে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র নিয়ে আলোচনা করে, সেটা বলতে গিয়েই বুর্নসলি এই উক্তি করেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। হিতবাদী তত্ত্বের মূল প্রবক্তা কে? জেরেমি বেনথাম। জেরেমি বেনথাম যে হিতবাদী তত্ত্বটা দিয়েছিলেন, এটা তোমার সনাতন উদারনীতিবাদ যখন প্রতিষ্ঠা হয় সেই সময় সনাতন উদারনীতিবাদের সঙ্গে সঙ্গে আরো কিছু তত্ত্ব গড়ে উঠেছিল, যেমন তোমার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, দৃষ্টবাদ, হিতবাদ, আদর্শবাদ। সেই সময় তিনি এই তত্ত্বটি গড়ে তোলেন, হিতবাদ। এই জেরেমি বেনথামই হচ্ছে হিতবাদ বা উপযোগিতাবাদের মূল প্রবক্তা। তাহলে সনাতন উদারনীতিবাদের সঙ্গেই এই তত্ত্বটি বিকশিত হয়েছিল।
সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে? যা জ্যাক রুসো। এর যে বইটি সোশ্যাল কন্ট্রাক্ট, এই বইটি প্রকাশিত হয়েছিল 1762 খ্রিস্টাব্দে। সাধারণ ইচ্ছা বলতে মানুষের ইচ্ছা দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ইচ্ছা আর একটা অপ্রকৃত ইচ্ছা। এই প্রকৃত ইচ্ছাকেই রুসো সাধারণ ইচ্ছাতে রূপান্তরিত করেছেন। এই রুসো যে সার্বভৌমিকতার কথা বলেছিলেন সেটা হচ্ছে জনগণের সার্বভৌমিকতার কথা বলেছিলেন। তাহলে টমাস হবস আইনগত সার্বভৌমিকতা, জন লক রাজনৈতিক সার্বভৌমিকতার কথা এবং রুসো জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন। এদের মধ্যে জন লক প্রথম রাষ্ট্র এবং সরকার দুটো যে আলাদা বিষয় সেই পার্থক্যটা করেছিলেন। আধুনিক যুগে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো, নিকোলো ম্যাকিয়াভেলি এবং হ্যারল্ড লাসওয়েল। উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো, জন লক, জন স্টুয়ার্ট মিল। তাহলে আমরা যে উদারনীতিবাদের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করেছিলাম সেইখানে কিন্তু আমরা জেনেছিলাম জন লক থেকে জন স্টুয়ার্ট মিল এর সময়কাল পর্যন্ত যে উদারনীতিবাদটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে সনাতন উদারনীতিবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল প্রবক্তা কাকে বলে? জন স্টুয়ার্ট মিল। তাহলে এখানে আমরা আগের কোশ্চেনে আলোচনা করলাম উদারনীতিবাদের মূল প্রবক্তা, তার মধ্যে একজন আছে জন স্টুয়ার্ট মিল। আবার এখানে আমরা আলোচনা করছি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল প্রবক্তার নাম কি? জন স্টুয়ার্ট মিল। আগের একটা কোশ্চেনে আমরা আলোচনা করেছিলাম যে উদারনীতিবাদ যখন বিকশিত হয় সেই সময় সনাতন উদারনীতিবাদে 4টি ভাবধারা একসঙ্গে বিকশিত হয়েছিল। তার মধ্যে আছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, দৃষ্টবাদ, হিতবাদ, আদর্শবাদ। এই 4টা ভাবধারা উদারনীতিবাদের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছিল। সেই উদারনীতিবাদের একটি অংশ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল প্রবক্তা হচ্ছে জন স্টুয়ার্ট মিল। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। এই যে বিপ্লবটি সংগঠিত হয়েছিল, এই বিপ্লবটি সংগঠিত হওয়ার পিছনে রুসোর যে লেখা বই সোশ্যাল কন্ট্রাক্ট, এই বইটি কিন্তু বিশেষভাবে অবদান রেখেছে। এই বিপ্লবের মাধ্যমে সাম্য, মৈত্রী, স্বাধীনতা যে আদর্শগুলি বিকশিত হয়েছিল। এই সময় রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে এবং চার্চ যারা পোপ ছিলেন তারা নিজেদেরকে সংশোধন করার জন্য একটা প্রয়াস চালায় এই বিপ্লবের মাধ্যমে। সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কে? ফ্রান্সিস লাইবার। এই ফ্রান্সিস লাইবারের আরেকটি গ্রন্থ এনসাইক্লোপিডিয়া আমেরিকা। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রবিজ্ঞান কোন পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে? গবেষণা পদ্ধতি। বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলির মধ্যে যেমন ভৌত বিজ্ঞান তার আলোচনাতে পরিসংখ্যানের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়, সেই রকম ভাবে একই রকম ভাবে আচরণবাদীরাও অভিজ্ঞতা ও পরিসংখ্যানের প্রয়োগ ঘটিয়েছিলেন আচরণবাদের আলোচনার ক্ষেত্রে। তাহলে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে একটি বিজ্ঞানের স্তরে উন্নতি করতে চেয়েছিলেন। আচরণবাদকে সংস্কার হিসাবে অভিহিত করেছেন কে? বা আচরণবাদকে সংস্কার হিসাবে কে অভিহিত করেছেন? ডেভিড স্টোন। রাষ্ট্রবিজ্ঞান শুধু বর্তমানের সমস্যা নয়, ভবিষ্যতের প্রতি আহ্বান, এ কথা বলেছেন কে? চার্লস মেরিয়াম। সমাজবিজ্ঞান পর্ষদ কবে গঠিত হয়? সমাজবিজ্ঞান পর্ষদ গঠিত হয় 1923 সালে। এই সমাজবিজ্ঞান পর্ষদ অর্থনীতি, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে বৈজ্ঞানিক স্তরে উন্নতি করতে চেয়েছিলেন কে? এই সমাজবিজ্ঞান পর্ষদ। রাষ্ট্রবিজ্ঞানের যে ঐতিহ্যবাহী আলোচনা বা সনাতনী দৃষ্টিভঙ্গিতে বর্ণনাত্মক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, নীতিমানবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো, তার তীব্র সমালোচনা করা হয় এই সমাজবিজ্ঞান পর্ষদের দ্বারা। এবং এই সমাজবিজ্ঞান পর্ষদের দ্বারা গড়ে ওঠে তোমার আচরণবাদ বা আচরণবাদকে নিয়ে এর আলোচনা করতে শুরু করে। ঠিক আছে, ষষ্ঠ পাঠের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হলো তোমাদের সামনে। দেখবে, পড়বে, তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস।